এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর দিনভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। Sponsored by Tibbot Luxury Soap, powered by Beautyna. দর্শক, ঈদ মোবারক। আশা করি সবাই খুবই ভালো আছেন। ঈদের এই সময়টায় আপনাদের এই ভালো থাকাকে আরেকটু আনন্দময় করার জন্য আমাদের এটিএন নিউজের ঈদ উল আজহা উপলক্ষে 5 দিনব্যাপী বিশেষ আয়োজন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স স্টার্ট অফ পাওয়ার্ড বাই বিউটিনা। আজকে আছি আমি নুসরাত সেরিন। দর্শক, আজকে আমাদের সঙ্গে এমন একজন মানুষ আছেন যার একটা গানের কথাই আমি উল্লেখ করব, যেই গানটা আসলে টেকনাফ থেকে তেতুলিয়া পুরো বাংলাদেশকে এক সুরে বেঁধেছে এবং ক্রমাগত বেঁধেই চলেছে। তিনি আমাদের ভীষণ প্রিয় মানুষ, পছন্দের মানুষ, ইরফান মৃধা শিবলু। শিবলু ভাই, স্বাগত জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। খুবই ভালো লাগছে আজকে আপনাকে পেয়ে। মানে হাওয়ার মানুষ আজকে রোদে আছে। ঈদের পুরো সময়টা কেমন কাটছে আসলে? আমাদের তো বেসিক্যালি মুসলিম ধর্মের দুইটা ঈদ, রমজানের ঈদ আর হচ্ছে কোরবানি ঈদ। তো কোরবানি ঈদে তো নর্মালি যা হয় আর কি, গরু কেনা, গরু কাটতে পারেন না, কাটলেও থাকতে হয় আর কি। আচ্ছা আচ্ছা। ঈদ বলতে আসলে পছন্দের আমাদের সবার। এরপর যদি জিজ্ঞেস করা হয় ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা কোনটা বেশি আনন্দের, কোনটা মজা লাগে আপনার কাছে? প্রত্যেকটা দিনই আমার কাছে মনে হয় যে ঈদের যে আনন্দটা, ওই আনন্দটা ফিল করার চেষ্টা করি এবং ওইভাবেই উপভোগ করার চেষ্টা করি। আপনার ঈদগুলো মনে হয় ঢাকা কেন্দ্রিক, ঢাকাতেই করে থাকে। মানে এটা কিন্তু অন্যরকম মজা। এমনিতে তো আমাদের ঢাকা খুবই ক্রাউডেড একটা সিটি, অনেক মানুষ থাকে। ঈদের সময় সবাই চলে যায় ফাঁকা ঢাকায়, আপনারা আনন্দ করে ঈদ। নর্মালি ঢাকা শহর আমার খুবই পছন্দের শহর। দেখা যায় যে ধরেন কোথাও যদি দেশের বাইরে কোথাও যদি যাওয়া হয়, বড় জোর 2 থেকে 3 দিন পর ঢাকাকে মিস করা শুরু করি। মানে ঢাকার কোন 3টা জিনিস সবচেয়ে বেশি মিস করা? সবার আগে হচ্ছে আমার ঢাকার ফুড, ওকে, মানে আমার দেশের ফুড। আর তারপর হচ্ছে রাস্তাঘাট, মানুষজন, বন্ধু বান্ধব, এই জ্যাম যানজট। হ্যাঁ, যানজটটা তো অবশ্যই মিস করি। হর্নটা কি মিস করেন? হর্নটাকে না মিস করলেও যানজটটাকে মিস করি। ছোটবেলাটা মানে বেড়ে ওঠাটা কোথায় ছিল? আমার জন্ম ঢাকাতেই, আজিমপুরের ম্যাটারনিটিতে আমার জন্ম, এবং ঢাকাতেই আমার বেড়ে ওঠা। পুরোটাই? তো সেই সময় আজিমপুর বা পুরনো ঢাকার এরিয়াগুলো কেমন ছিল? ঢাকার আকাশ খুবই, আমার কাছে মনে হয় যে তখন প্রচন্ড নীল ছিল এবং খুবই সুন্দর ছিল। এই যে মানে এত দুরন্ত একটা কৈশোর যার কেটেছে, তার আসলে গান বা সাংস্কৃতিক চর্চার সঙ্গে যুক্ত হওয়াটা কিভাবে হলো? পরিবারের কারো সান্নিধ্যে কি? পরিবারের মধ্যে আমার মা ওইরকম প্রাতিষ্ঠানিক কোনো প্রাতিষ্ঠানিক কোথাও গিয়ে উনি গান টান শিখে নেই। আমার মেজো মামাও গান করতেন, উনিও আমার জানা মতে যে কোথাও গান শিখেছেন এমন না, কিন্তু তাদের দুজনেরই গানের গলা খুব ভালো। তো প্রায় সময় আমাকে আমার মাই সবসময় স্কুলে নিয়ে যেতেন, কলেজে নিয়ে যেতেন। কলেজ ফার্স্ট ইয়ার পর্যন্ত আমার মা আমার সাথে ছিলেন, এবং মামা মাঝে মধ্যে হাত ধরে যখন স্কুলে বা রিক্সায় করে যখন স্কুলে যেতাম, তখন মামা খুব সুন্দর করে গান করতেন নিজের মতো করে। তো আমার যদি কেউ জিজ্ঞাসা করে যে আসলে কোন জায়গা থেকে আমার গানের বিষয়টা আসছে, তাহলে আমি বলবো আমি ছোটবেলায় নজরুল একাডেমিতে পড়াশোনা করছি। গানের বেসিকটা ওইখান থেকেই শুরু। যদি একদম সিরিয়াসলি ধরি, সেটা হচ্ছে 98 থেকে আমার বেসিক্যালি গানের প্রতি সিরিয়াসনেস ব্যাপারটা আসে। কারণ আমাদের একটা ব্যান্ড ছিল, এবং সবাই বলে যে গড গিফটেড একটা গলা আছে আমার। আমিও তেমন ওইরকম চর্চা করতাম না। 5-6 বছরের মতো হচ্ছে আমরা একসাথে প্র্যাকটিস করি, এবং পড়াশোনার কারণেই দেখা যায় যে ব্যান্ডের অনেকেই দেশের বাইরে চলে যায়। এরপর ব্যান্ডটা ভেঙে যায়, এবং 99-99 সাল থেকে আমি একটা থিয়েটার কাজ করা শুরু করি, সেন্টার ফর এশিয়ান থিয়েটার, বাংলাদেশের প্রফেশনাল একটা নাটকের দল। তো ওইটা করতে করতে বেসিক্যালি আমি বলবো যে আমার আসল জায়গাটা তৈরি হয়েছে। মানে নাটক বা থিয়েটার করতে যে আপনার গানের যে আসল ভালো লাগা, ভালোবাসা বা পরিচিতি, সেটাই শুরু হলো। আপনাকে তো আমরা আগে থেকেই চিনি নাটক থেকে, কিন্তু যে গান সবার মুখে, বাংলাদেশের সব জায়গায় যে গানটা নিয়ে আপনার এত পরিচিতি, সেই গানের গল্পটা একটু শুনতে চাই। আমি কখনো আসলে চিন্তাও করিনি যে আমি একটা সিনেমার প্লেব্যাক সিঙ্গার হিসেবে কখনো আত্মপ্রকাশ ঘটবে। এটা আমি আসলে কখনো চিন্তাও করিনি, এবং আমার কখনো কল্পনাও করিনি। সুমন ভাই বললেন যে হাওয়া সিনেমায় একটা গান
করব সেই গানটা করব হাশিম ভাইয়ের একটা হাশিম হাশিম মাহমুদ মাহমুদ ভাই। ভাইয়ের একটা গান করব। তো হাশিম ভাইকে খুঁজে বের করার একটা দায়িত্ব দেয় আমাকে। তো সুমন ভাই যখন বললেন যে ওনাকে খুঁজে বের করো এবং ওনার একটা গান করব, জানি না আমি যে কোন গানটা করব। তো হাশিম ভাইকে খুঁজে বের করলাম। এরপরে শুনলাম যে সুমন বললেন যে সাদা সাদা কালা কালা ওনার একটা এটা গান তো আছে। খুব কঠিন ছিল না শিবলু ভাই, কারণ এখনো পর্যন্ত হাসিম ভাই তো ওইভাবে মেন্টালি স্টেবল না, বা সবকিছু মনে রাখতে হয়তো বা পারতো না, বা এখনো পারে না। হ্যাঁ, এক ধরনের আমি বলবো যে আগের থেকে অনেকটা বেটার আছেন হাশিম ভাই। যাক। কারণ ধানমন্ডি 8 নাম্বার বা আপনি কোক স্টুডিওতে যদি হাশিম ভাইয়ের গানটা দেখেন, মানে আমি খুবই সারপ্রাইজ যে হাশিম ভাই যে অবস্থায় ছিলেন ওই অবস্থা থেকে অনেকটা ওভারকাম করে আসছেন। Overcome করেছেন। আমার মনে হয় আমরা যদি সবাই মিলে ওনার ফ্যামিলি এবং আমরা যারা ওনার বন্ধু বান্ধব বা ওনার শুভাকাঙ্ক্ষী যারা আছি, আমরা যদি তাকে প্রপার একটা টাইম দিই, সময় দিই, এই আমার কাছে মনে হয় যে উনি আস্তে আস্তে হয়তো বা আরো ওভারকাম করবেন। এবং হাশিম ভাইয়ের প্রচুর গান আছে যে গানগুলি ধরেন ওই যে বললাম 1998 সাল থেকে আমাদের অ্যাসেট বলা যায়, হ্যাঁ, সম্পদ। শুধু আমাদের না, সারা বাংলাদেশের সারা asset। দেন ওনাকে সুমন ভাইয়ের নেতৃত্বে আমরা ঢাকা নিয়ে আসি এবং প্রথম প্ল্যান ছিল হাশিম ভাইকে দিয়ে গানটা করানো। বিশেষ করে আমরা সবাই এক্সাইটেড ছিলাম যে, কারণ আমরা জানতাম এই গানটা অনেক আগে থেকেই আমরা শুনছি এবং আমি মাঝে মধ্যে গাইতামও গানটা আড্ডায়। ওনার শারীরিক প্রবলেমের কারণে উনি গানটা ওইভাবে গাইতে পারছিলেন প্রপার না। করতে পারছেন না এবং এর ফলে ওনারও একটু মন খারাপ হলো এবং গানটা কিভাবে করা যায়। এদিকে সিনেমার এই গানটা না হলে সেন্সর প্লাস হচ্ছে সবকিছু মিলে। তো হাশিম ভাই একদিন নিজে থেকেই বললেন যে শিবলু তো গানটা পারে, ও তোমরা কেন আচ্ছা। একবার শিবলুকে দিয়ে ট্রাই করছো না? বাহ, তো উনি নিজেই বললেন এবং সুমন ভাই বললেন যে হ্যাঁ, তাহলে যেহেতু আমিও শুনছি শিবলুর গলায়, শিবলু একবার ট্রাই করুক। তো আমি মনে করলাম যে হয়তো আমাকে দিয়ে এমনি জাস্ট একটা ডামি ভয়েস দিবে, অন্যান্য হাশিম ভাই না করলে অন্য কাউকে দিয়ে গানটা করবে। তো আমি অ্যাজ এ ডামি ভয়েস হিসেবেই একটা ভয়েস দিই। পরে একদিন সুমন ভাই বললেন যে আসলে শিবলু তোমাকে এই গানটা করতে হবে, তুমি ফাইনাল, তুমি করো। তো আবার আমার মনে আছে আমি আবার স্টুডিওতে নিয়ে যাওয়া হয় আমাকে, এবং স্টুডিওতে নিয়ে যাওয়ার পরে 2 থেকে 3টা টেক নেওয়া হয় এবং একটা সময় সুমন ভাই বলে যে হ্যাঁ, ইমন ভাই বলে যে হ্যাঁ, যা নিয়ে ফেলছি, আমরা এখন এটাকে পলিশ করি। তো পলিশ করার পরে আমি খুব ভয় ছিলাম যে কি হয় এবং সবচেয়ে মজার ঘটনাটা হয় হচ্ছে যখন গানটা রিলিজ হয় এর ঠিক 2 দিন কোনো রেসপন্স ছিল না। হঠাৎ করে সুমন ভাই আমাকে একদিন 2 দিন পর, আমার মনে আছে 2 দিন পর গানটা রিলিজ হওয়ার 2 দিন পর আমাকে ফোন দিয়ে বললেন শিবলু তুমি কোথায়? তখন আমি বাসায়। তো আমাকে বললেন যে তুমি 1 সপ্তাহ জামা কাপড় নিয়ে অফিসে চলে আসো। আমি বললাম কেন ভাই, কি হয়েছে? তো নর্মালি সুমন ভাই কি করে, আমি যেহেতু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সুমন ভাই আমাকে লোকেশন, যত ধরনের লোকেশনগুলি, এই লোকেশনগুলি ম্যানেজ করার দায়িত্ব ছিল আমার। তো কোনো স্ক্রিপ্ট সুমন ভাইয়ের কাছে আসলে সেটা বিজ্ঞাপনের স্ক্রিপ্ট হোক বা কোনো নাটকের স্ক্রিপ্ট হোক বা কোনো সিনেমার স্ক্রিপ্ট হোক, স্ক্রিপ্টটা আমাকে প্রথমে পড়তে দেওয়ার পর হচ্ছে লোকেশনগুলি আলাদা করতে বলে এবং এই লোকেশনগুলি খুঁজে বের করার সুমন ভাই এই গল্প অনুযায়ী লোকেশনগুলি খুঁজে বের করার দায়িত্ব দেয় আমাকে। তো আমি মনে করছি যে এইরকম হয়তো হবে, সুমন ভাই আমাকে 1 সপ্তাহের জন্য কোথাও পাঠাবে, এর জন্য আমাকে চলে আসতে বলছে। তো আমি অফিসে আসলাম, অফিসে আসার পর সুমন জামা কাপড় নিয়ে এলেন? হ্যাঁ, এবং সুমন ভাই আমাকে বলছিলেন যে তোমার ভালো জামা কাপড়গুলি দিয়ে চলে আইসো। তো আমি তখন বুঝি নাই আসলে কেন বলতেছে, জিজ্ঞাসাও করিনি। তো অফিসে আসার পর সুমন ভাই আমাকে বললেন আমি তো পাগল হয়ে গেছি, মানে সুমন ভাই পাগল হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে সবাই সুমন ভাইকে ফোন দিচ্ছে। কারণ আমি কোনো সাংবাদিক বলেন, কোনো টিভি চ্যানেল বলেন, কারো কাছে আমার নাম্বার নাই। সবার কাছে যেই নাম্বারটা ছিল সেটা সুমন ভাইয়ের নাম্বার ছিল। সবাই সুমন ভাইকে ফোন দিচ্ছে। যেহেতু আমি সুমন ভাইয়ের অফিসের স্টাফ এবং সুমন ভাইয়ের সাথে সহকারী পরিচালক হিসেবে কাজ করতেছি, সবাই সুমন ভাইকে বিরক্ত করতেছে, আমাকে রিচ করার জন্য। এবং সুমন ভাই আমাকে বললেন যে তোমাকে সবাই খুঁজতেছে, তোমার তো এই ফার্স্ট টাইম, কোনো অভিজ্ঞতা নাই, এর আগে কখনো সাংবাদিক বা কোনো ইন্টারভিউ তুমি তো দাও নাই, বা এরকম কাজের সাথে তুমি ছিল না, কখনো আমার প্রয়োজনও ছিল না। মানে আমার যে জব, আমার কখনো কোনো সাংবাদিক বা টিভি চ্যানেল এদের সাথে আমার কোনো ধরনের কোনো কমিউনিকেশন করাই লাগতো না। সবাই তোমাকে খুঁজতেছে তোমার ইন্টারভিউ করার জন্য, ইন্ডিভিজুয়ালি সম্ভব না। হ্যাঁ, তুমি সবাইকে অফিসে আসতে বলো, অফিসেই তুমি বিভিন্ন সময় বিভিন্ন গেট আপ দিয়ে বিভিন্ন কর্নারে তুমি ইন্টারভিউগুলি দাও। তো আমি দেখলাম যে এক ধরনের একটা, মানে আমার ফোনে হঠাৎ করে দেখলাম যে সবাই, মানে এত ফোন, আমি আমার মনে আছে একটা মাস আসলে আমি ইন্টারভিউ দিতে আমার মানে সবাই বলছিল আমি এক্সপার্ট হয়ে গেছি। আমার মনে আছে একদিন চঞ্চল ভাই অফিসে ঢুকছেন, অফিসে ঢুকে দেখেন যে
প্রায় 4টা-5টা টেলিভিশনের লোকজন বসা ইন্টারভিউর জন্য, এবং আমি অলরেডি একটা ইন্টারভিউ দিচ্ছি, এবং সুমন ভাইকে চঞ্চল ভাই বললেন যে প্রাউড ফিল করে বললেন যে শিবলু এইভাবে ইন্টারভিউ দিচ্ছে, বাহ, ওয়েট করতেছে ওর জন্য লোকজন। এবং চন্দ্র ভাই প্রাউড ফিল করে বললেন যে ও তো এক্সপার্ট হয়ে গেছে। তো ওইখান থেকেই আসলে বেসিক্যালি জানতে পারলাম যে আসলে সারা দেশে একটা এই গানটা মানুষ আলোড়ন সৃষ্টি খুবই করেছিল। পছন্দ করেছে। এরপর তো এই যে জার্নি স্টার্ট। ইতিহাস বলা যায় যে একটাই ওয়ার্ড, আমরা ফেসবুকে প্রায় এই ওয়ার্ডটা শুনি যে এরপরে তিনি করলেন ইতিহাস। আপনি ইতিহাস করেছেন শিবলু ভাই, যে এই গানটা নিয়ে আসলে পুরো একটা মাস বলা যায় যে রোলার কোস্টারের মধ্যে আপনার চড়তে কিন্তু হয়েছিল। আমি তখনও বলছি, এখনো বলি, ধরেন এই গানটা তো আমি আমার গলায় শুনছি, এই গানটা যদি সত্যি সত্যি হাসিম হাসিম মাহমুদের। ভাইয়ের গলায় বা হাসিম ভাই যদি গাইতেন, আমার কাছে মনে হয় যে আমার শরীর পছন্দ হয়ে যায়। মানে কারণ হচ্ছে যে হাসিম মাহমুদের গলা আর আমার গলা, আমি বলবো যে আমি তার ধারে কাছেও না। হাসিম ভাই যখন গান করেন তখন আসলে আমার কাছে মনে হয় যে উনি খালি গলায় যখন গান করেন, আমার কাছে মনে হয় আমি শুধু ওনার গলাটা শোনা যেত না, আমার কাছে মনে হতো যে ওনার গান গায়কির পাশাপাশি অনেক ইনস্ট্রুমেন্ট বাজতেছে। তার যে গানটা, যেটা দিয়ে আসলে ইরফান মৃধার শিবলু ভাইকে আমরা সবাই আরো একবার আবিষ্কার করেছি, সেই গানটার রিকোয়েস্ট এখন থাকবে, একটু শুনে আসি আপনার কণ্ঠে। অল্প একটু শুনে। তুমি বন্ধু কালা পাখি, আমি জানি কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। বাহ, দারুণ দারুণ, অসংখ্য ধন্যবাদ। আপনি বলছিলেন আপনার গায়ের লোম দাঁড়িয়ে যেত, আপনার গান শুনে এখন আমার তাই হচ্ছে। কি দারুণ একটা গান, মানে আমার মনে হয় গানটা আপনাদের রিলিজ পাওয়ার পর ইউটিউবে প্রথম বর্ষায় আমি 15 থেকে 20 বার শুনেছিলাম। মানে এত সুন্দর একটা গান করেছেন। এবং আমরা কিন্তু ট্রলারের মাঝেও মানে আপনি নিজেও সেই সিনেমায় উপস্থিত ছিলেন, বা ট্রলারে আপনারা যখন ওই যে ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছিলেন, একদমই লোকাল ইনস্ট্রুমেন্ট না বলা না, যায় হাওয়া যে। সিনেমায় আপনাকে আরেকটা কথা বলি, হাওয়া সিনেমায় আমার অভিনয় করার কথা ছিল, কিন্তু হাওয়া সিনেমার যখন শুটিং এ যাই, সুমন ভাই চাইতেন, যেহেতু আমি থিয়েটার করতাম এবং মাঝে মধ্যে ক্যামেরার সামনে ছোট ছোট কিছু অ্যাক্টিংও করতাম, তো সুমন ভাই নিজেই চাইছিল যে আসলে আমি অ্যাক্টিংটা করি সিনেমাতে, হাওয়া সিনেমায়। এবং ওই জায়গা থেকে ভাইয়া আমাকে অতটুকু প্রিভিলেজটা দেয় আসলে। দিয়েছিলেন। কিন্তু ওই সময়টা আসলে অ্যাজ এ ক্রু হিসেবে আমার উপর যে দায়িত্বগুলো ছিল, ওই দায়িত্বটা পালন করে পাশাপাশি অ্যাক্টিংটা করার খুব tough ছিল কঠিন আসলে। ছিল। যেহেতু আমরা সমুদ্রে পুরো সিনেমাটা শুটিং করছিলাম, এবং আমাদের যিনি প্রোডাকশন ম্যানেজার ছিলেন বাবলু বোস, উনি অ্যাক্টিং করেছেন একটা চরিত্রে, মেজর একটা চরিত্রে, 9টা ক্যারেক্টারের মধ্যে উনিও একটা চরিত্রে ছিলেন। এবং আমারও কথা ছিল যে এই 9টা চরিত্রের যে কোনো একটাতে একটাতে থাকা। ক্যারেক্টার আমি করব, আমি আর বাবলু মা করব। কিন্তু বাবলু মা যেহেতু প্রোডাকশন ম্যানেজার হয়ে এই কাজটা করছিলেন, অ্যাক্টিংটাও করছিলেন, এবং আমিও যদি ইনভলভ হই অ্যাক্টিং এ, দেখা যায় যে তাহলে কাজের ক্ষেত্রে অন্যান্য একটু problem কাজগুলো, হয়ে যেত। টেকনিক্যাল কাজগুলো একটু হ্যাম্পার হইতো। এর জন্য আসলে আমিও নিজে চাইনি, এবং সুমন ভাইও চেষ্টা করছেন যে যতটুকু দরকার ততটুকুই আমার করি, মানে এবং প্রেজেন্সটা রাখা। প্রেজেন্সটা রাখা, পাশাপাশি হচ্ছে এবং তখন ওই যে গানের পার্টটার হ্যাঁ, মধ্যে হ্যাঁ, আপনি যুক্ত হয়েছিলেন, সেই গল্পটা শুনে তো ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, আপনারা দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স স্টার্টআপ পাওয়ার্ড বাই বিউটিনা। দর্শক, নিচে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর দিনভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। Sponsored by Tibbot Luxury Soap, powered by Beautyna.
দর্শক বিউটি পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্ট স্টার্টআপ পাওয়ারড বাই বিউটিনাতে। আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন ইরফান মৃধা শিবলু ভাই। ছোট্ট একটা প্রেজেন্স, সেই প্রেজেন্স দিয়ে আপনি আবারও কাঁপিয়ে দিয়েছেন। পরবর্তীতে সেই পার্টটা যে করলেন, মানে ক্যামেরার সামনে বড় আকারে আবারও একটা প্রেজেন্স, সেটার গল্পটা ছোট্ট করে একটু শুনতে চাই। আমার মনে আছে এই গানের যখন শুটিং করি আমরা 2 দিন, সেন্ট মার্টিন থেকে আমরা প্রতিদিন প্রায় 3-4 ঘন্টা জার্নি করে একটা জায়গায় আমরা, যেখানে নেটওয়ার্ক ছিল, ইন্টারনেট পাওয়া যেত, তো ওরকম একটা জায়গায় আমরা শুটিং একদম শুরু থেকেই যে এইখানে একটা লোকেশন পিন ফেলি আমরা। প্রতিদিন আমরা শুটিং করার জন্য সেন্ট মার্টিন থেকে আমাদের কল টাইম ছিল রাত 2:30-3টার দিকে, আমাদের টেকনিক্যাল ক্রুদের কল টাইম থাকতো এবং আর্টিস্টদের কল টাইম থাকতো ধরেন 3টা-3:30টার দিকে, এবং আমরা ম্যাজিক মোমেন্টটা ধরার জন্য প্রতিদিনই 3:30টার সময় রওনা করতাম। 3-4 ঘন্টা লাগতো আমাদের যেখানে এসে নোঙ্গর করে আমরা শুটিংটা করবো ওইখানটায় পৌঁছানোর জন্য। তো ইটস একটা জার্নি, এবং আমি বলবো যে এই হাওয়া সিনেমার এই টেকনিক্যাল পার্টটা আমার লাইফ টাইম অ্যাচিভমেন্ট। ব্যক্তিগতভাবে যদি আমি বলতে চাই তাহলে আমার কাউন্টিং করা আছে, আমি প্রায় 256 দিনের মতো সমুদ্রে, এটা টানা না, গ্যাপ দিয়ে ওভারঅল। কিন্তু আমি কিন্তু সাঁতার জানি না। সাঁতার জানেন না? আর আপনারা সমুদ্রে শুটিং করেছেন? হ্যাঁ। মাই গড। সবার জন্য যদি 2টা করে লাইফ জ্যাকেট রাখা হইতো, আমার জন্য 10টা। সুমন ভাই বারবার নোটিস করছেন যে শিবলু সাঁতার জানে না, সো ওর দিকে খেয়াল রাখতে হবে। দেখা যেত যে আমার জন্য আলাদা একটা সুরক্ষার ব্যবস্থা থাকতো। দারুণ। যার গান, যাকে আপনি গুরু হিসেবে মনে করেন, হাশিম মাহমুদ, এবং তার সঙ্গে একই গানে আবারও আপনারা যুক্ত হলেন, সেই কোক স্টুডিওর সেই গল্পটা একটু ছোট্ট করে। কোক স্টুডিও বাংলার কথা বলতে গেলে আবারও হাওয়ার কথাই বলতে হবে। তো হাওয়া টিম যখন এরকম প্রমোশনাল প্রোগ্রামগুলি করে, তখন সুমন ভাই বলেন যে সাদা সাদা কালা কালার পাশাপাশি হাসিম ভাইয়ের আরো 2টা গান যদি করা যায়, মানে এমনি যে প্রমোশনের জন্য, দর্শক উপস্থিতির, দর্শককে আনন্দ দেওয়ার জন্য। তো আমরা হচ্ছে যখন এই প্রমোশনাল প্রোগ্রামগুলি করি, তো এই প্রমোশনাল প্রোগ্রামটা হচ্ছে কোক স্টুডিও বাংলার চোখে পড়ে, এবং সাদা সাদা কালা কালার এই গানটাও চোখে পড়ে। এবং সুমন ভাইকেই বলা হয় যে কোক স্টুডিও বাংলার শিবলুকে দিয়ে একটা গান করতে চাই। এটা কি অর্ণব ভাই বলেছিল? এটা অর্ণব ভাই এবং শাওন ভাই বেসিক্যালি। আচ্ছা। শাওন ভাই বলেন, আমার যতদূর মনে পড়ে। এবং সুমন ভাই হচ্ছে আমাকে আর ইমন ভাইকে একদিন বলে যে এরকম শিবলুকে দিয়ে আরেকটা গান করতে চায়, হাসিম ভাইয়েরই একটা গান, বা কি গান করা যায় তোমরা বলো। তো আমাকে একদিন কোক স্টুডিও বাংলার অর্ণব ভাই সহ, শাওন ভাই সহ একদিন একটা জায়গায় আমরা বসি, আড্ডার মতো বসি, এবং ওইখানে আমার মনে আছে প্রায় অনেক গান করি আমি। তো অনেক গানের মধ্যে কথা কয়েও না গানটাও ছিল, এবং কথা কয়েও না গানটা আমরা প্রমোশনাল, যখন হাওয়া সিনেমার প্রমোশন জন্য প্রোগ্রামগুলি করছিলাম বিভিন্ন জায়গায়, তখন কথা কয়েও না গানটাও করছি আমরা। ওনারা সিলেক্ট করে যে আমরা এই গানটাই করব, এই গানটাও হাসিম ভাইয়ের লেখা এবং সুর করা, আমরা এই গানটা করবো। এবং ইমন ভাইকে বলা হয় যে এটা নতুন করে রিকম্পোজ করতে, সঙ্গীত আয়োজনটা করার জন্য। আবারও হাসিম ভাইয়ের সাথে যোগাযোগ করা হয়, এবং হাসিম ভাইয়ের কি ইচ্ছা, কিভাবে উনি গানটাকে আসলে দেখতে চান বা শুনতে চান, দর্শকের কাছে কিভাবে পৌঁছে দিতে চান গানটা। কারণ ওনার, হাসিম ভাইয়ের সবচেয়ে বড় ব্যাপার কি, হাসিম ভাইকে যদি আমি বলবো যে ধরেন সবকিছু অ্যারেঞ্জ করে দিই না, একটা মাস্টার পিস বেরোবে। তো ইমন ভাই ওইটাই করলেন, হাসিম ভাইয়ের সাথে কথা বললেন, সুমন ভাইয়ের সাথে কথা বললেন অনেক, কিভাবে সুন্দর করে গানটা করা যায়। এবং একটা সময় কোক স্টুডিও বাংলার এই গানটা আমরা করার পরে এটা তো আমার ওই রকম ইসে ছিল না, যে আত্মবিশ্বাস ছিল না যে লোক এই গানটা হিট হবে এবং মানুষ পছন্দ করবে। হিট তো বড় ব্যাপার না, মানুষের পছন্দ হচ্ছে ব্যাপার। আর ধরেন এই যে অভিনয় করি স্ক্রিনে, তো ধরেন প্রথমে আমরা একজনকে দেখে তারপরে একজনের ভক্ত হই বা পছন্দ হয়। আর গান কিন্তু দেখা লাগে না, গান শুধু কানে শুনলেই হয়। ধরেন আপনি গানটা বাজাচ্ছেন, আমি এখানে বসে আছি, আমি শুনতে চাইছি না গানটা, কিন্তু তারপর আমার কানে আসতেছে। তো এই ধরনের জায়গা থেকে গান মানুষ না চাইতেও শুনে ফেলে। তো যখন সাদা সাদা কালা কালা বেরিয়েছে, ঠিক এইভাবেই মানুষের কানে পৌঁছেছে, মানুষের পছন্দ হয়েছে। তো কোক স্টুডিও যখন করি, তখন সবাই বলা করতেছিল যে এটা হিট সং হবে। তো আমি আসলে এটার বেলাও ভাবি নাই, এটার বেলাও ভাবি নাই। আমি মনে করছি যে হ্যাঁ, পছন্দ হইলেও এটা এইরকম সাদা সাদা কালার মতো ম্যাস পিপলের কাছে পছন্দ নাও হইতে পারে। পরে দেখলাম যে আল্লাহর রহমতে সেটাও তাই করেছে। এই পর্যায়ে এই গানটা আরেকবার একটু শুনতে চাই। ফুল ফুটেছে
গন্ধে সারা মন, তুমি আমার কত যে আপন, দেখা না দিলে বন্ধু কথা কইও না। ফুল ফুটেছে গন্ধে সারা মন, তুমি আমার কত যে আপন, দেখা না দিলে বন্ধু কথা কইও না, দেখা না দিলে বন্ধু কথা কইও না। কি দারুণ, মানে গানের কথা এমন ভাবে আসলে তিনি হাশিম মাহমুদ লিখেছেন যে মনে হয় হৃদয়ের, আমার হৃদয়ের কথা বলছে এবং এত সুন্দরভাবে আসলে এই গানের ফুটিয়ে খুবই মজার একটা ব্যাপার হইতেছে, আমরা হাশিম ভাইকে জিজ্ঞাসা করছিলাম, আমি যখন প্রথম শুনি তখন এই গানটা মানে হাশিম ভাইকে জিজ্ঞাসা করছিলাম যে কৌতূহল থেকে যে ভাই আপনি আসলে গানটা কি মনে করে লিখছেন। হাশিম ভাই ওই জায়গা থেকে এই লাইনটা লিখছিল যে একটা ছেলে যে কিনা ওভার দ্য ফোনে হয়তোবা কথা হয়েছে প্রেমিকার সাথে যে তোমাকে আমার খুব দেখতে ইচ্ছে করতেছে, আমি আসতেছি, তোমাকে দেখতে ইচ্ছে করতেছে যেহেতু তোমার বাসার সামনে আসতেছি। তো হয়তোবা মেয়েটা বলতেছে যে না এই মুহূর্তে আসলে দেখা করা সম্ভব না, বা জানালার সামনেও আসা সম্ভব না, বাসায় অনেক মেহমান আছে বা বাসায় অনেক ঝামেলা আছে। তো ওভার দ্য ফোনে ছেলেটা বলতেছে যে যদি তুমি দেখা না করো তাহলে কথা হবে কথা না। বলুন। আচ্ছা, তো ওই জায়গা থেকেই আসলে গানটা উনি লিখছেন। কি দারুণ কনসেপ্টে তিনি আসলে মানে প্রতিটা সময়কে ধরে ধরে টাইম ফ্রেম করে ওনার গানগুলো একদম, লিখা। একদম। এবং বাজি গানের ক্ষেত্রে আমি যেটা শুনেছি তিনি পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন এবং সেখান থেকে সেই গানটা তিনি লিখেন। কোন কাজটা বেশি কমফোর্ট ফিল করেন, বড় পর্দায়, নাটকের ছোট পর্দায়, ওয়েব সিরিজ? ছোট পর্দা বড় পর্দা বলে আমার কাছে মনে হয় কিছু নাই, ওয়াও, কারণ আপনি একটা বিজ্ঞাপন টেলিভিশনের জন্য বানাইলেন, আমার কাছে মনে হয় না টেলিভিশনের জন্য বানানো হয়েছে, মোবাইলের জন্য। আমরা অনেকেই বলি এটা টেলিভিশনের জন্য বানানো হয়েছে, এটা মোবাইলের জন্য বানানো হয়েছে, এটা সিনেমা, এটা বড় পর্দার জন্য বানানো হয়েছে। আসলে বিষয়টা এরকম ভাবে আমি কখনো চিন্তা করি না। আমি চিন্তা করি যে যেটা আমি মোবাইলে দেখতেছি এটা যদি আমি সিনেমার পর্দা ছেড়ে দিই তাহলে এটা সিনেমা। এবারের ঈদুল আজহায় আপনাকে আমরা ওইভাবে দেখিনি। নেক্সট প্রজেক্ট যেহেতু 2026, এখন আরো অনেকগুলো টাইম বাকি আছে, 26-এর কোনো কাজে আপনাকে নতুন করে দেখছি কিনা? এই ঈদে একটা সিনেমা আসতেছে যেটার নাম হচ্ছে মালিক। আচ্ছা, সাইফ চন্দন ডিরেক্টর হচ্ছে সাইফ চন্দন, যেটাতে অভিনয় করেছে হচ্ছে বিদ্যা সিনহা মিম এবং আরিফিন শুভ। শুভ। এটা ঈদুল আজহায় আসতেছে প্রেক্ষাগৃহে। আর ব্যাচেলার পয়েন্ট তো ওইটা তো চলমান চলছে। প্রজেক্ট, কাজল আরিফিন অমি ভাইয়ের কথা নতুন করে কিছু বলার নাই। সম্ভবত আমরা সেই প্রত্যাশা রাখতে চাই। তাহলে মালিকের গল্পটা একটু শুনতে চাই যে সেখানে কি ক্যারেক্টার বা কেমন ক্যারেক্টার পোর্ট্রে করছে? মালিক বেসিক্যালি আরিফিন শুভ ভাইয়ের একটা ধরতে পারেন মানে তাদের ফ্যামিলির মানে শুভ ভাইদের ফ্যামিলির এজ এ পালক পুত্র হিসেবে আমি থাকি। আচ্ছা, এবং ছোটবেলা থেকে এই শুভ ভাইয়ের সাথেই আছি, এরকম একটা চরিত্র। পরবর্তীতে পরিণতিটার জন্য কি আমাদের হলে যেতে হবে? হলে গিয়ে বেসিক্যালি বাকিটা দেখবেন, এজন্য বলতে চাচ্ছি না। দারুণ। ব্যাচেলর পয়েন্টের কথা একটু শুনতে চাই, মানে সবার একটু পরেই আপনার জয়েন করা হয়েছে, যেহেতু ব্যাচেলর পয়েন্ট তো অনেক বছর ধরে চলছিল, অনেকদিন পরে এসে জয়েন করলেন, সেখানের অভিজ্ঞতাটা আসলে কেমন? আমি আর পলাশ একটা কাজ করতে যাই, কাজ করতে গিয়ে শঙ্খদাস গুপ্তের, আপনি দেখেছেন কিনা আমি জানি না, গুটি নামের একটা ওয়েব সিরিজ ছিল, হ্যাঁ, করতে যাই আমরা কুয়াকাটা। তো ওইখানেই পলাশের সাথে আমার বন্ধুত্ব তৈরি হয় এবং পলাশ অনেক আলাপের মধ্যে ব্যাচেলার পয়েন্টের কথা উঠে আসে। মানে আমি নিজে পার্সোনালি ব্যাচেলার পয়েন্টের একজন ভক্ত, নিয়মিত দর্শক ছিলাম তখন, এখনো নিয়মিত দর্শক অ্যাক্টিং করলেও। তো পলাশ আমাকে বলে যে ভাইয়া তুমি কি কাজ করতে চাও ব্যাচেলার পয়েন্টে? আমি বললাম যে অবশ্যই চাই, এবং চাই মানে সিরিয়াসলি চাই, একটা পাসিং শট হইলেও আমি করবো, কোনো সমস্যা নেই। তো বললেন যে ঠিক আছে, আমি তাহলে ভাইয়ার সাথে আলাপ করবো। তো ওই কাজটা শেষ করে আমরা ঢাকায় আসি। ঢাকায় আসার পর বেশ কিছুদিন পর পলাশ আমাকে নক করে এবং বুম ফিল্ম থেকেও আমার সাথে যোগাযোগ করা হয়। তো আমার একদিনে একটা শিডিউল নেওয়া হয়, শিডিউল নিয়ে আমাকে বলা হয় যে পুরান ঢাকায় শুটিং করবো, জেলখানার একটা পার্ট, একটা ছোট্ট সিকোয়েন্স, পলাশ জেলখানা যায় সামহাও, তো ওই জেলখানার ভেতরে আপনার সাথে একটা সিকোয়েন্স ওইটা করি। এবং আমার পাগলা সুজন ক্যারেক্টারটার নাম হচ্ছে পাগলা সুজন ব্যাচেলার পয়েন্টে। এবং আমি কখনো কল্পনা করি নাই যে এই পাগলা সুজন ক্যারেক্টারটা মানুষের এত পছন্দ হবে। এবং আপনি বিশ্বাস করবেন না, আমি এখন কোথাও কনসার্ট করতে গেলে, সেটা দেশে হোক বা বিদেশে হোক, বিশেষ করে যেখানে বাঙালি ভাই বোনরা আছে যারা ব্যাচেলার পয়েন্ট নিয়মিত দেখেন,
তারা কেউ আমাকে শিবলু নামে ডাকে না, পাগলা সবাই সুজন। পাগলা সুজন নামে ডাকে, এবং আমি খুব খুব এনজয় করি। এবং সিজন 4 এর ওই সিকোয়েন্সটা বের হওয়ার পর আমি আমার বাসার বাজার করার জন্য যখন বাজারে যাই, যখন কোনো শপিং মলে ঢুকি, যখন কোনো জায়গায় যাই আমি আমার পার্সোনাল কোনো কাজে, তখন প্রত্যেকটা জায়গায় আমাকে পাগলা সুজন বলে ডাকে, এবং আমি এর জন্য মোটেও আমার মন খারাপ না, আমার প্রচন্ড ভালো লাগে বাহ। এবং আমি এটাকে খুবই এনজয় করি। দারুণ দারুণ, আর্টিস্টের সফলতাই আসলে বা সার্থকতাই এইখানে। একদম একদম। ওর পর থেকে ধরেন বোম ফিল্ম এবং অমি ভাই এবং ব্যাচেলার পয়েন্ট সবার সাথে, এবং ব্যাচেলার পয়েন্টে যারা অভিনয় করেন, আমি বলবো যে যেমন ধরেন মারজুক ভাইয়ের কথাই বলি, মারজুক রাসেল ভাই, আমি আসলে কখনো কল্পনাও করিনি যে মারজুক ভাইয়ের পাশে বসে আমি আড্ডা দিব। অভিনয় তো দূরে থাক, এজ এ ওনার পাশে বসে কথা বলার মতো আসলে আমার যোগ্যতা আছে কিনা আমি জানি না, আসলেই নাই, আমি বিলিভ করি আমার নাই। কারণ মারজুক ভাই খুবই জ্ঞানী একজন মানুষ, উনার মাথা ভর্তি শুধু বই আর বই। তো আমার কাছে বারবারই মনে হয়, এখনো মনে হয় যে ভাইয়ার সামনে যখন যাই, ভাইয়ার পাশে যখন বসি, আমি খুবই কম কথা বলার চেষ্টা করি, শোনার চেষ্টা করি বেশি। অমি ভাই খুবই ভালো একজন মানুষ, এবং আমি বলবো যে আমাদের এখনকার সময় যে ডিরেক্টর যারা আছেন, অমি ভাই একটা এমন একটা কালচার তৈরি করতে চাচ্ছেন, এমন একটা সিস্টেম তৈরি করতে চাচ্ছেন, যে সিস্টেমটা আমাদের মতো শিল্পীদের জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে আমার কাছে মনে হয়। নিঃসন্দেহে। কারণ আমাদের শুটিং প্যাটার্ন, আমাদের রিহার্সেল প্যাটার্ন, আমাদের কাজ সবকিছুই করার তিনি আসলে প্যাটার্ন, নতুনত্বর উনি একটা ধারা একদম নিয়ে আধুনিক এসেছেন। এবং প্রপার। কিন্তু আমি শেষ পর্যায়ে জানতে চাইবো যে একজন মানুষ হিসেবে আপনি খুব দারুণ একজন মানুষ শিবলু ভাই, আমরা অনেক আগে থেকেই জানি, এবং আজকে হয়তো দর্শকের সামনে আবারও প্রমাণিত হলো। সে একজন মানুষ মানে ঠিক কোন কোন গুণাবলীর মধ্য দিয়ে সে বেস্ট মানুষ হতে পারে? আমাকে দ্বারা যেন সমাজের বা মানুষের বা কোনো কিছুর, সেটা একটা গাছের হোক, একটা পাতার হোক, একটা পোকার হোক, একটা কীট পতঙ্গর, যা মানে সবার যাতে উপকার হয়, যেন ক্ষতি না হয়, এটা হচ্ছে সবসময় চিন্তা করা উচিত। আর সবসময় আমি যেই কাজটাই করি না কেন, আমি যদি রিক্সাও চালাই, আমি যদি চুরিও করি, অনেস্ট থাকি যেন। খুব সুন্দর করে বললেন। সর্বশেষে আপনার যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে? দর্শকদের উদ্দেশ্যে আমার বলা শুধু এটাই যে এই দর্শকরা আছে বলেই আসলে আমার মতো শিল্পী বেঁচে আছে, এবং আমি দর্শকদেরকে বলবো যে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে আরো সুন্দর সুন্দর অভিনয়, সুন্দর সুন্দর গান উপহার দিতে পারি, এবং ঈদের শুভেচ্ছা, অবশ্যই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক সবাইকে। অসংখ্য ধন্যবাদ শিবলু ভাই আজকে আমাদের মাঝে আসার জন্য, আপনাকে অসংখ্য সময় দেওয়ার ধন্যবাদ, জন্য। এটিএন নিউজকে অনেক ধন্যবাদ, ঈদের শুভেচ্ছা। তবে আপনাকে এখনই আমরা ছাড়ছি না, আপনার একটা গান শুনতে শুনতে আজকের মতো শেষ করবো। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। Please. দর্শক, আপনারা দেখছিলেন এটিএন নিউজের বিশেষ আয়োজন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স স্টার্ট অফ পাওয়ার বাই বিউটিনা। শেষ করবো আজকের মতো, তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ দেখা হচ্ছে আবারও। থাকুন এটিএন নিউজের সাথে। শেষ গানটা শুনতে চাই, এটাও হাউ সিনেমার গান। ও 30 টাকা কেজি মাছ বাবু বে খাবেলো, জল দিয়ে বেশি করিস না, 8টা বাজে দেরি করিস না, 8টা বাজে দেরি করিস না। ও 30 টাকা কেজি মাছ বাবু ভে খাবেলো, জল দিয়ে বেশি করিস না, 8টা বাজে দেরি করিস না, 8টা বাজে দেরি করিস না। Sponsored by Tibbot Luxury Soap, powered by Beautyna. খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সোপ, রূপচর্চায় আভিজাত্য।